This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চৌঠা এপ্রিল সভা করে গিয়েছিলেন কোচবিহারে, মাঝে মাত্র দুদিনের ব্যবধান। আবারও উত্তরবঙ্গে প্রচারের ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দলীয় প্রার্থীদের সমর্থনে ধূপগুড়িতে তিনি সভা করেন। তার বক্তব্যের নির্যাস একটাই, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত, একমাত্র বিজেপিরই বাংলার মানুষের স্বপ্ন পূরণ করার ক্ষমতা রয়েছে। উত্তরবঙ্গের পাটা পিচে তিনি যে একের পর এক বাউন্সার দিতে চলেছেন, রবিবার সকালে তার ইঙ্গিত দিয়ে দেন। এক্স হ্যান্ডেলে করা পোস্টেই তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তার বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি। ধূপগুড়ির সভায় তার বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ এবং দুর্নীতি ইস্যু। তৃণমূল সরকার কতটা গরিব বিরোধী তার ব্যাখ্যা দেন তিনি। केंद्र की बीजेपी सरकार ने गरीबों के पक्के घर के लिए लगभग 30,000 करोड़ रुपए भेजे। मोदी कहता है कि पैसा सीधे लाभार्थी के बैंक खाते में जाए, लेकिन टीएमसी कह रही है कि केंद्र का पैसा पहले उनके खाते में आए। अब आप मुझे बताइए, जनता के हक का पैसा मैं टीएमसी को कैसे लूटने दूं? উত্তরবঙ্গে চা বাগানের প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে কৃষক বিরোধী বলেও খোঁচা দেন প্রধানমন্ত্রী। देश में जहां भी चाय बागान है, उनमें से सबसे बुरा हाल बंगाल के चाय बागानों का है। बदहाली की वजह से कई बागान बंद हो गए हैं। इसलिए इस चुनाव में टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। কয়েকদিন আগে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন লুটের টাকা গরিবদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবার মঞ্চ থেকে আরও একবার সেই আশ্বাস দিলেন তিনি। मैं एडवाइस ले रहा हूं कि जो शिक्षक भर्ती में गरीब लोगों के पैसे गए, सरकारी नौकरी में गरीबों के पैसे गए, और जिनका पक्का मिलता है कि हाँ इससे पैसा गया है, तो जो 3,000 करोड़ रुपए इनके अटैच किए ना, मैं इन गरीबों को वापस करवाऊंगा। দুর্নীতি ইস্যুতে এদিন শুধু তৃণমূলকে নয়, ইন্ডিয়া জোটকেই নিশানা করেন নরেন্দ্র মোদী। স্পষ্ট জানান, 4 জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্তে আরও গতি আসবে। टीएमसी, वामदल, कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। भाजपा ওয়াশিং মেশিন আর ভাজপা ওয়াশিং পাউডার, তাতে তারা সব সাধু হয়ে গেল। ফলে প্রধানমন্ত্রী এজেন্সিকে কুনকি হাতির মতো ব্যবহার করে কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বিজেপিতে নিচ্ছেন। কেন্দ্রের শক্তিশালী বিজেপি সরকার তৈরি হলে উত্তরবঙ্গে সামগ্রিক উন্নয়ন হবে বলে এদিনের সভায় আশ্বাস দেন প্রধানমন্ত্রী। बीजेपी सरकार ने G20 की मीटिंग नॉर्थ बंगाल में इसीलिए रखी थी। मकसद यही था कि ये क्षेत्र इंटरनेशनल टूरिज्म मैच पर पहुंचे। এদিনের সভার শুরুতেই উত্তরবঙ্গের ঝড়ের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মনে করিয়ে দেন, এই লোকসভা ভোট একজন সাংসদ বাছার নয়, শক্তিশালী দেশ গড়ার নির্বাচন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের মুখে রাজ্য অশান্তির আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। রবিবার পুরুলিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনের সভায় সে আশঙ্কার কথা একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুধু এনআইএকেই নয়, নির্বাচন কমিশনকেও চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ভোট যত এগিয়ে আসছে, কেন্দ্রের সঙ্গে চরমে উঠেছে রাজ্যের সংঘাত।
গত দুদিন ধরে যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভূপতিনগর। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শনিবারই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর হয়ে প্রচার সভাতেও সেটা অব্যাহত রাখলেন মুখ্যমন্ত্রী। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ-কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। এদিন কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও বেনজির আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। আর ইলেকশন কমিশন, স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন। ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। মুখ যখন খুলবো দেখবেন 32টা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে। শিক্ষা থেকে রেশন, তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতি নিয়ে এদিনই ধূপগুড়ির সভায় তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। পুরুলিয়ার সভা থেকে পাল্টা বিজেপি শাসিত রাজ্যের দুর্নীতিতে সরব হলেন মুখ্যমন্ত্রী। ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিল একজন। এজি রিপোর্ট কি বলছে? 85 লাখ দুর্নীতি আছে, তাও তো সবটা করেননি। বলুন তো, সব পঞ্চায়েত কি আমাদের? কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে। তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব। কিছু জায়গায় বামরা কংগ্রেস একসাথে আছে, তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব? রামনবমীর অনুষ্ঠান ঘিরে বিজেপি ভোটের আগে রাজ্যে অশান্তি পাকাতে পারে বলে এদিনের সভায় আশঙ্কা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনআইএ-কে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন। আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছেন কিছু সাম্প্রদায়িক লোককে যে রামনবমীর মিছিলে যেন হামলা করা হয়, এটা মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে। রাম তার স্ত্রীর সম্মান রক্ষার্থে তীরধনুক হাতে নিয়েছিল, তো হিন্দুদেরকেও তার সম্মান রক্ষার্থে, বাড়ির লোকের স্ত্রীর সম্মান রক্ষার্থে শেখ শাহজাহানের মতো লোকেদের হাত থেকে তীরধনুক হাতে নিতে হবে। শুধু অশান্তি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা অস্ত্র দিয়ে মাদক মিশিয়ে বিজেপি ভোট লুটো করতে পারে। এ নিয়ে দলীয় কর্মীদের সাবধান করে দেন তিনি। ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে ভোট পুরুলিয়ায়। 2019 সালে এই আসনে জিতেছিল বিজেপি, তাই এবার আগে ভাগেই এই আসনে প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। পুরুলিয়ার লদুড়কার এই সভা থেকেই বিজেপিকে জোরদার জমিদারদের পার্টি বলে উল্লেখ করে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের ব্যাপারে বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে তপন ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা। ভূপতিনগরে এনআইএর ওপর হামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই হয়েছে। TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। 2021-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনাতেও মুখ্যমন্ত্রীর উস্কানি ছিল বলে তাঁর দাবি। কেন্দ্রীয় বাহিনী এবারের লোকসভায় ভোটারদের সবথেকে বড় ভরসা বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। ভোটের মুখে বিজেপি এনআইএ-কে ব্যবহার করছে, তৃণমূল স্পষ্ট অভিযোগ করছে। বোমটা ফাটাতে কে বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল বোম ফাটাও। ভাবতে পারা যায় ইন্ডিয়ান আর্মির গ্রেনেড তৈরির জন্য যে কেমিক্যালস ইউজ হয় সেই মশলা ধরা পড়েছে। কয়েক হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে কলকাতার বুক থেকে। এনআইএ তদন্ত করে ভুল করছে নাকি?
ছেড়ে দেবে, আফগানিস্তান হতে দেবে বাংলাকে। মুখ্যমন্ত্রী তো দুবাই পালিয়ে যাবেন ওনার ভাইপোর কাছে, ভাইপো দুবাইয়ে গিয়ে 2 মাস 3 মাস অন্তর পর তো কিছুদিন আগে দুবাই যাচ্ছিলেন। আমরা কোথায় যাব? কুণাল ঘোষও তো চাইলে এনআইয়ের এসপির সাথে দেখা করতে পারে, আপনিও চাইলে দেখা করতে পারেন এবং তাকে লিস্ট দিয়ে আসতে পারেন যে এই সমস্ত অপরাধীরা বোম বানাচ্ছে বা অমুক করছে। আমি তো আপনাদের কেউ কি গেছিল? আমাদের তরফ থেকে কেউ যায়নি, ও তো প্ল্যানফুলি হয়েছে। শ্লীলতাহানি তো ভূপতিনগরে হয়নি, শ্লীলতাহানি তো বালুরঘাট লোকসভার অন্তর্গত তপনে হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন শ্লীলতাহানি, ওখান থেকে শ্লীলতাহানি চলে গেল। পুরোটাই তো প্ল্যান করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে হচ্ছে, অঙ্গুলি এলোনাই হচ্ছে। এই অ্যাটাকটা যেটা হয়েছে ভূপতিনগরের অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির প্ল্যান করে করা। এবার তাহলে আমরা আমাদের কোনো কর্মীর বাড়িতে গেলে সেই পুলিশ অফিসারে শ্লীলতাহানির কেস দেবো? ভালো লাগবে তো মুখ্যমন্ত্রী? কত ঘন্টা শ্লীলতাহানির কেস লাগবে ওনার? ও এনআইএ গেলে শ্লীলতাহানি হয়, তো তৃণমূল ওই নেতাদের বাড়িতে শেখ শাহজাহানকে পাঠালে, পিঠে বানাতে পাঠালে, তাহলে আর শ্লীলতাহানি হতো না? পশ্চিমবঙ্গের জনগণের ভরসা হচ্ছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এইভাবে যে দেশ বিরোধিতা করতে পারে, নতুন যারা এনআইএ বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা আসেন তারা তো বুঝতে পারেন না ভারতবর্ষে আর তো কোথাও এরকম নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আসেন, তারপর প্রিপারেশন নিয়ে যান। ভোট যারা করাতে আসবে, নির্বাচন কমিশন তো সব জানেন আগে থেকে কি হয়, সেখানে তো স্পেশাল পুলিশ অবজারভার ওয়েস্ট বেঙ্গলের জন্য দেওয়া হয়েছে। এবং আমি তো বলবো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে যে আপনারা ইনস্ট্রাকশন দিন, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিন কেন্দ্রীয় বাহিনীকে যে লাঠিতে তেল লাগিয়ে নিয়ে রেডি থাকতে। তৃণমূল খেলা হবে এসে বললেই 6 মারে যেন একদম বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে যেন তৃণমূলের নেতারা। শীতলকুচিতে ভোট লুটের চেষ্টা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল এবং আত্মরক্ষার্থেও চালিয়েছিল বলে তারা জানিয়েছিল। আবারও কি সেই মডেলই ফিরিয়ে আনতে হবে বলে মনে হচ্ছে? না, শীতলকুচির ঘটনা হচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার 2 দিন আগেই বলেছিলেন, আমি যদি খুব ভুল না করে থাকি টাইমটা 2 দিন বা 1 দিন আগে হবে, যে কেন্দ্রীয় বাহিনী গেলে পরে তাদেরকে ঘিরে ধরুন, ঝাঁটা দিয়ে এই করুন। কে দিয়েছিল এই উস্কানিগুলো? এই উস্কানি, এটা উস্কানিমূলক কথাবার্তা না? মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত শীতলকুচির ঘটনায়। কিন্তু আমরা যেটা দেখলাম তখন ওই গুলি চালিয়েছিল বলে তারা দাঁড়িয়েছিল আর কি ওইখানে, আর এই দুটো ঘটনায় গুলি চালায়নি বলে তাদেরকে কার্যত পালাতে হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো, মারা হলো। দেখুন, ইডির উপর শেখ শাহজাহান এবং তার গুন্ডারা হামলা করেছিল, কি সন্দেশখালির বাঘ বলা হচ্ছিল। বাঘ কেটে দেখেছে তো, ছোটোবেলায় আমরা পড়েছিলাম ব কেটে ছ করো হয়ে যাবে ছাগ, তো সেটা ইডি কেটে দিয়েছে, ব কেটে ছ করে দিয়েছে, তো ছাগ হয়ে গেছে। ভূপতিনগরে টাইট হবে, অসুবিধা করছেন কেন? যত বাঘ আছে সব ছাগ হয়ে যাবে। ওরা সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কেন? হেগেতে যাক, হেগে মানে ইন্টারন্যাশনাল কোর্ট যেখানে আছে, সেখানে গিয়ে হেগে আসুক, কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় বাহিনী শুধু একা থাকবে কেন? বিজেপি নেই নাকি? বিজেপিও দেবে, যে দেবতা যে ফুল নেবে। শিবের জন্য ধুতরা ফুল, মা কালী যদি রক্ত চায় তাহলে রক্ত জবা ফুল দেবো আমরা। কিন্তু তৃণমূলের মতো যদি শক্তি থাকে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। সোনার পাথরবটি হয় কখনো? আমার কর্মীরা জানে কি করতে হবে, ওগুলো বলার জন্য আমাদের পার্টিতে আলাদা নেতা আছে, চিন্তা নেই। বিজেপির বাঙালি প্রার্থীরাও বহিরাগত, না বললেই নয় অনুষ্ঠানে এভাবেই দেগে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সামনে রিমোট যুক্তি শোনালেন ব্রাত্য। তার সাফ কথা, কীর্তি, শত্রুঘ্ন, ইউসুফ বহিরাগত নন। এখানে যারা বাঙালির প্রার্থী আছেন আমি বলছি তো তারাও বহিরাগত বিজেপির। কেন? তার মাথার রিমোটটা তো দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। কীর্তি আজাদ লড়তে পারেন এখানে এসে, কৈলাস বিজয়বর্গীয় লড়তে পারেন। বিজয়বর্গীর মাথার রিমোটটা হচ্ছে নরেন্দ্র মোদীর হাতে, আর কীর্তি আজাদের রিমোটটা হচ্ছে কালীঘাটে। বহিরাগত কি করে হবে বলুন? রবির বিকেলে প্রচারে নিষেধ, মন্দিরের পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী নিষেধকে দেখতে রাস্তার ধারে উপচে পড়া ভিড়। দেখাবো সেই ছবি। নিশীথ প্রামাণিকের প্রচার সঙ্গী TV9 বাংলা। এই মুহূর্তে সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু নিশীথ প্রামাণিকের প্রচার চলছে। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন তার কাছ থেকে শুনবো। কেমন সাড়া পাচ্ছেন? দেখতেই পাচ্ছেন যেখানেই আমরা যাচ্ছি একেবারে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরতলি, প্রান্তিক কোনো বর্ডার ভিলেজেস থেকে শুরু করে যে কোনো অলিগলি, সবখানে দেখছেন মায়েরা
আমাদের বয়োজ্যেষ্ঠরা কীভাবে আশীর্বাদ জানাচ্ছেন, তো এর থেকে পরিষ্কার বোঝা যায় যে মানুষের চোখে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, যে মানুষ তৈরি হয়ে আছে 19 তারিখের জন্য, গণতন্ত্রের উৎসবকে মহোৎসবে পরিণত করবার জন্য মানুষ প্রস্তুত। এবং নিশ্চিতভাবে এবারের রায় ভারতীয় জনতা পার্টির পক্ষেই মানুষের রায় কোচবিহার জেলায় যাবে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং যেটা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দিলেন। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে রবির বিকেলেই বালিগঞ্জে জনসংযোগে দেবশ্রী চৌধুরী কথা বললেন পথ চলতি মানুষের সঙ্গে, শুনলেন তাদের অভাব অভিযোগ, দেওয়াল লিখনে রং তুলির টানও দিলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী। দক্ষিণ সকল লোকসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী দেবশ্রী তিনি কিন্তু এখানে আজকে জনসংযোগ করছেন এবং এই যে বালিগঞ্জ এলাকা থেকে শুরু করে একদম যেটা বর্ডেল গেট সেখানকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলছে। এই জনসংযোগ করতে গিয়ে এখানকার কি সুবিধা অসুবিধার কথা আপনি জানতে পারছেন? অসুবিধা তো সবটাই বলছে লোকে। সবচেয়ে বড় কথা লোকসভা নির্বাচনে তো কাউন্সিলর ইলেকশন নয়, সুবিধা অসুবিধাটা এই অ্যাঙ্গেলে হয় না, অ্যাঙ্গেলটা অনেক বৃহত্তর আকারে হয়। সেই অসুবিধার কথা গোটা ভারতবর্ষ জানে, গোটা পশ্চিমবঙ্গ জানে। এবং আমরা দেখতে পেলাম এইভাবেই তিনি সন্ধ্যেবেলা যে এখানকার মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলছেন, অটো চালকরা তারা তাদের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে দেওয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ করছেন। ক্যামেরায় অরিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। প্রার্থী ঘোষণার পর ছুটির রবিতে প্রথম প্রচারে ডায়মন্ড হারবারে বাম প্রার্থী প্রতীকুর রহমান মহেশতলা বাটা মোড় থেকে মিছিল করে নুঙ্গি স্টেশন রোড পর্যন্ত জনসংযোগ করলেন বাম প্রার্থী প্রতীকুর রহমান। বিগত 10 বছরে অভিষেক ব্যানার্জি যখন সাংসদ হয়েছেন মানুষের দম বন্ধ করা পরিস্থিতি, মানুষ নিঃশ্বাস নিতে চাইছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ বাঁচতে চাইছে, বাঁচার আর্থিক মানুষের চোখে মুখে বোঝা যায়, মানুষ দম নিতে পারছে না, ফলে মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ জানাচ্ছে। কিন্তু অভিষেকের গড় নয়, এটা ডায়মন্ড হারবার কেন্দ্র মানুষের গড়, সংস্কৃতির গড়। ডায়মন্ড হারবার কেন্দ্র মানে ঐতিহ্যের গড়। এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিগত দিনে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে নষ্ট করা হয়েছে। অন্যদিকে হাসনাবাদে প্রচার সারলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। হাসনাবাদের কালীবাড়ি মোড় থেকে বনবিবি সেতু পর্যন্ত মিছিল করলেন, পথ চলতি মানুষের সঙ্গে কথা বললেন বিজেপি প্রার্থী। আসলে ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রচারে ততই ঝড় বাড়ছে। ঝড় তুলছেন শাসক দলের প্রার্থীরা, বিরোধী দলের প্রার্থীরা। সকালে প্রচারের ময়দানে সব পক্ষকেই দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এবং তাদের নানা প্রচারে নানা রকম রঙও দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে বলাই যায় যে বিভিন্ন প্রার্থীর একেবারে রঙিন প্রচার। সেই রঙিন প্রচারের বেশ কিছু টুকরো ছবি আপনাদের দেখাবো। কর্মী সভা শাটার বন্ধ করে করা উচিত। তৃণমূলের অন্দরের খবর বাইরে আসা নিয়ে এমনই মন্তব্য করলেন ব্রাত্য বসু। সিপিএম বিজেপিকে অনুসরণ করার কথাই কি দলকে বলবেন শিক্ষামন্ত্রী? না বললেই নয়, অনুষ্ঠানে ব্রাত্যর মুখে এমন কথা কেন? কর্মী সভার ভিতরের খবর বাইরে চলে আসায় কি তৃণমূল কংগ্রেস বিব্রত? শুনুন একবার। আলিমুদ্দিন স্ট্রিটের অভ্যন্তরে কি কথা হচ্ছে, কি আত্মসমালোচনা হচ্ছে, কোনো চ্যানেল আজ অব্দি দেখাতে পারেনি, কারণ ঢুকতে দেয় না। না,
শাটার নামিয়ে দেয়, ওই অবধি আসুন, ওই যে লিকার চা খান, ঢুকতে দেবো না। বিজেপি অভ্যন্তরীণ মিটিংয়ে কি আত্মসমালোচনা চলছে আপনি দেখতে পাবেন। কংগ্রেস রেজিমেন্টের হওয়াটা ভুল না খারাপ? এটা ভালো দিক। আমরা পার্টিতে আলোচনা করব নিশ্চয়ই যে কর্মী সভার ক্ষেত্রে মিডিয়া নিয়ে কর্মী সভা সামনে রেখে আত্মসমালোচনা করবেন না। কোনো আত্মসমালোচনার কথা যদি হবে তার শাটার নামানোই উচিত, যেটা বাইরের পৃথিবীর জন্য নয়। এটা আমাদের অভ্যন্তরীণ ঘরোয়া কথাবার্তা।